শেষবারের মতো বাড়িটা দেখে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে মিনতি দেবী বললেন, বাবাই, তুই কিছু বললি না? তুই আমাকে শেষ রক্ষা করতে পারতিস। নেহাকে কি আর বলবো মা, ও কি আমার কথা তোয়াক্কা করে? আমাকে তোর বাবার বাড়ি ছেড়ে যেতে হচ্ছে। এই বাড়িতে কত স্মৃতি জড়িয়ে আছে। মা, এটা আমাদের বাড়ি? জিজ্ঞাসা করে বাবাই ওরফে রিক। কেন, এটা তো আমাদেরই বাড়ি, অবাক হয়ে বললেন মিনতি দেবী। মা, এটা একসময় আমাদের বাড়ি ছিল, যখন এটা 2 কামরার ঘর ছিল। গরমের রাতে কারেন্ট গেলে আমরা ছাদে শুতাম, শীতের দুপুরে উঠোনে রোদ গায়ে মাখতাম। কিন্তু তারপরেই তো তোমার ইন্ধনে মিস্টার সেন আমার সাধের বাড়ি ধূলিসাৎ করে 2 তলা বড় বিল্ডিং উঠালো। থাকলো না আর উঠোন, ঘরে বসলো এসি, ইনভার্টার। আর কারেন্ট গেলেও তোমার ঘুম ভালো হয়, সুখেই তো ছিলে তুমি। আজ তো এটা নেহার বাড়ি হয়ে গেছে, আমার তোমার বাড়ি আজ নেই। নাও, এবার গাড়িতে ওঠো। আর কথা বাড়ায় না মিনতি দেবী, চুপচাপ গাড়িতে ওঠে। রিকও গাড়িতে বসে সিট বেল্ট পরে গাড়ি স্টার্ট দিল। আবার বলল, জানো মা, কর্মফল বলে একটা ব্যাপার থাকে, তুমিও সেটাই পাচ্ছ। কিন্তু কি বলো তো, তুমি তো আমার নিজের মা, আমি তোমার খারাপ কামনা করতে পারি না। তুমি ওখানে মানিয়ে নিয়ে ভালো থেকো, আর আমি তো মাঝে মাঝে তোমাকে দেখে আসব। তবে সত্যি বলছি মা, তোমাকে ছেড়ে খুব কষ্ট হবে। গলা বুজে এলো রিকের। তখন ব্যাক সিটে বসা মিনতি দেবীর চোখ থেকেও টপ টপ করে জল ঝরছে। সত্যি বোধহয় কর্মফল পাচ্ছেন উনি। কি গো, এত দেরি হলো? মাকে ছাড়তে ইচ্ছা হচ্ছিল না? বিরক্তি মুখে জিজ্ঞাসা করল নেহা। সব ফর্মালিটি মেটাতে দেরি হয়ে গেল। তাছাড়া যাতায়াতের রাস্তাও তো কম দূর না, শান্ত স্বরে বলল রিক। যাক, এতদিন পর নিশ্চিন্তে সময় কাটাতে পারবো। এই 2 বছরে তো হারমাস জ্বালিয়ে খেলো। যাকগে, এই শোনো, আজ আমি বাপি, মা আর স্নেহাকে আসতে বলেছি। তোমার হেডেক নেওয়ার দরকার নেই, আমি খাবার আনিয়ে নেব। খুব ভালো, বলে চলে যাচ্ছিল রিক। এই শোনো, কথা আছে, বলে আবার ডাকলো নেহা। কি? ভালো একটা ব্র্যান্ড আনিয়ে রেখেছি, বাপিরা চলে গেলে বসবো। বেবি প্ল্যান করতে হবে তো। সন্তানের কথা শুনে গা গুলিয়ে ওঠে রিকের। নেহাকে বলে, আমাকে আজ একটু একা থাকতে দাও, তোমার বাপিরা এলে একসাথে ডিনার করব। তোমার একা থাকা মানে তো ওই চিলে কোঠার ঘরে গিয়ে ফ্যাচ ফ্যাচ করা। যাও যাও, তুমি ঘুরে এসো, আজ আর কিছু বলবো না, আজ আমার মুড বিন্দাস আছে। প্রত্যুত্তরে কিছু না বলে রিক উপরে উঠতে থাকলো। স্মৃতির পটে ভেসে উঠল একটা সদা হাস্যময়ী প্রাণবন্ত ছিচকাদু নেমে। কি দারুণ ছিল দিনগুলো। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় কতবার ভবতারিণী গার্লস কলেজের গেটে দাঁড়িয়েছে এক ঝলক ওই মেয়েটাকে দেখার আশায়। বাব্বা, বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল মেয়েটাকে পটাতে। তারপর আর কি, কলেজ কেটে ভিক্টোরিয়া, গড়ের মাঠ, গঙ্গার ধারে দুজনে চড়ে বেরিয়েছে। মাধ্যমিক দেওয়ার সময় রিকের বাবা মারা যায়। ওর মাও কিছুটা জানতো ওদের প্রেমের ব্যাপারে, তাই রিকের মনেও কোনো ভয় ছিল না। ক্যাম্পাসিংয়ে চাকরিটা পাওয়ার পর খুশিতে দুজন ভেসে গিয়েছিল। ওর মায়ের অনুপস্থিতিতে ফাঁকা ঘরে মেয়েটা নিজেকে সঁপে দিয়েছিল ওর কাছে। ফলস্বরূপ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটা। খুশিতে ডগমগ রিক, ওদের ভালোবাসার ফসল আসতে চলেছে পৃথিবীতে। তার আগে অবশ্য বিয়েটা সেরে ফেলতে হবে ভেবে সব জানালো ওর মাকে। বেঁকে বসল ওর মা। পরিষ্কার জানালেন কোনোভাবেই ওই মেয়েকে ঘরে আনা সম্ভব নয়। তাছাড়া উনি রিকের বিয়ে অন্য জায়গায় ঠিক করেছেন। ব্ল্যাকমেল আর দিব্যি দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করে রিককে। না, আর কখনো মুখোমুখি হয়নি ওই মেয়েটার। ছোট্ট একটা ফোন করে ওর সিদ্ধান্ত জানিয়েছিল রিক। একগা গহনা পরে যখন নেহা এই বাড়িতে এলো, ওর মায়ের চোখ দুটো চকচক করছিল। দৃষ্টিতে ছিল লোভ। এই লোভের জন্য আজ ওর মা বাড়ি ছাড়া। ভাবতে ভাবতে চিলেকোঠার ঘরে কখন পৌঁছে গেছে বুঝতে পারেনি রিক। ভাবনার গহীন অরণ্য থেকে বাস্তবে ফিরে এলো রিক। দরজা বন্ধ করে পুরনো এক ডায়েরি থেকে স্ত্রীর ফটোটা বার করে বলে, জানিস, আজ মা কর্মফলের জবাব পেল। মা আজ ওল্ডেজ হোমে গেছে। তুই আর আমার সন্তান কেমন আছিস রে? আমিও তো তোদের খুন করেছি। হ্যাঁ, আমি ওটা খুন মনে করি, কেননা তুই নিরুপায় হয়ে আত্মহত্যাটা করলি। জানিস, এতদিন মায়ের জন্য চিন্তা করতাম,
যতই অবিচার করুক, মা তো। তাই আজ ফিক্সড ডিপোজিটের কাগজগুলো মায়ের ব্যাগে লুকিয়ে ভরে দিয়েছি। সারা জীবন মায়ের চলে যাবে রে। আমাকেও যে পাপের শাস্তি পেতে হবে। তাছাড়া আমি আর এই অহংকারী স্বার্থলোভী নেহার সাথে ঘর করতে পারছি না। মেঝেতে বসে পড়ে রিক। রিকের খোঁজ করতে করতে 3 ঘন্টা পর দরজা ভেঙে নেহা দেখে রিকের মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। সামনে পড়ে বিষের শিশি, তার পাশে একটা চিরকুট, তাতে লেখা, নেহা ক্ষমা করে দিও, আমি চললাম শ্রীর কাছে।